লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে তিনি নির্বাচন দেবেন। লন্ডনে যে সভা হলো, যে ঐতিহাসিক বৈঠক, আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে তিনি নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। এটাও আমাদেরকে সকলকে স্বীকার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমি বয়স্ক মানুষ, আমরা 80-র দশকের 70 দশকের মানুষ। 70 দশক আমরা দেখেছি, আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, লড়াই করেছি বাংলাদেশের স্বাধিকারের জন্য। আমরা সংগ্রাম করেছি বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য। এটা আমরা করেছি। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেই 71কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই 71কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয় মাননীয় স্পিকার। সেই জন্যই আমাদের কালিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, 71 নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে 71 হচ্ছে আমাদের পরিচয়। সেই জন্যই আমরা এই কথা বারবার বলি। মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সে সংবিধান নিয়ে কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন, যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে, এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার। চেহারা হঠাৎ করে তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার, সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশে মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন।
এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন এবং গণমাধ্যম স্বাধীনতা অবশ্যই দিয়েছিলেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেই সময়ে আমাদের বিএনপি সংগঠিত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সেই মহিষী মহিলা যিনি 1971 সালেও যখন তার প্রিয়তম স্বামী তাদেরকে রেখে এই আমার পাশে বসে আছেন আমার নেতা, তখন তিনি শিশু, তার ছোট ভাই, তাদেরকে রেখে তিনি যখন যুদ্ধে চলে গেছেন স্বাধীনতার ঘোষণা করে, তখন তাদেরকে নিয়ে তিনি সেই সময় 2 হাত ধরে তিনি সামনে এগিয়ে গেছেন। সেই সময়ের একটা ঘটনা বলি মাননীয় স্পিকার, যে ওই সময়ে যখন আপনার চলে গেলেন, পাক হানাদার বাহিনী যখন বাঙালি সেনাদের কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য ছুটে এসেছিল, কোট খুলে দিতে চাবি চেয়েছিল, তখন একজন হাবিলদার ছুটে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার বাংলায়, যে আমি এখন কি করব, স্যার তো নেই, এখন এই চাবি আমি দেবো কিনা। তিনি বলেছিলেন, তোমাদের স্যার না আসা পর্যন্ত তুমি এই চাবি কখনই হস্তান্তর করবে না। এবং তখনই সেদিন থেকেই তিনি কিন্তু মাননীয় স্পিকার, আমি তাকে সবসময় বলি যে তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর সেই কারণে তিনি সেই নারী মুক্তিযোদ্ধা। এবং পরবর্তীকালে এই 2 শিশুর হাত ধরে তিনি বোরখা পরে স্টিমারে করে তিনি ঢাকাতে এসেছিলেন। তার কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন। তাকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সেনানিবাসে আটক করে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, সারাটা জীবন এই মহিলার সংগ্রাম করতে করতে গেছে মানুষ। মাননীয় স্পিকার, যে 3.5 বছর 4 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি ছিলেন, সেই কয়েকটা বছর হয়তো একটু শান্তিতে ছিলেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই সেই পতাকা তুলে ধরতে হয়েছে। পতাকাটা কিসের? পতাকা হচ্ছে স্বাধীনতার, পতাকা হচ্ছে গণতন্ত্রের, পতাকা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা। সেই পতাকা তিনি ধরে মাননীয় স্পিকার কোনোদিন আপোষ করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমার মনে হয় যে এশিয়া উপমহাদেশে খুব কম মানুষেরই নেতারই এই সংগ্রামের সেই ইতিহাস আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশীয় নেত্রীকে যখন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছিল, তার কয়েকদিন আগেই কিন্তু তিনি লন্ডন থেকে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, মাননীয় সংসদ নেতা ইচ্ছে করলে তিনি লন্ডনে থেকে যেতে পারতেন। তিনি জানতেন যে দেশে ফিরে গেলে তাকে কারাগারে যেতে হবে, তারপরেও তিনি এই দেশে ফিরে এসেছেন। কারণ বারবার তিনি কথা বলেছেন যে এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপি নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটা আর কারো আছে বলে আমার জানা নেই। মাননীয় স্পিকার, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে আবু সাইদ, ওয়াসিম এবং আরো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে আমাদের শ্রমিক, কৃষক
মজুরদের রক্তের বিনিময়ে, আমাদের ভোলার শাওন, নারায়ণগঞ্জের সমিত, মুন্সিগঞ্জের শাওন, আমাদের এই সমস্ত নেতাকর্মী, সমস্ত নেতাকর্মীদের রক্তের উপরে আমরা আজকে আন্দোলনের পরে, এই নির্বাচনের পরে এই সংসদে দাঁড়িয়ে আছি। মাননীয় স্পিকার, সমগ্র দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সমগ্র দেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে, যিনি বাংলাদেশে এসে প্রথম যে কথাটা সকলের সামনে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তোলবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে দারিদ্র থেকে মুক্ত হওয়ার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে শিক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা। আজকে সেই কাজগুলো তিনি শুরু করেছেন। মাননীয় স্পিকার, এগুলো নিয়েও অনেকে কটাক্ষ করে, প্রশ্ন তোলে যে এত টাকা পাবে কোথায়। আপনারা তো দেখছেন কাজ শুরু হয়ে গেছে, এবং উনি বর্ণনাও করেছেন কিভাবে টাকা আসবে, কোত্থেকে যাবে। আজকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করবার কাজ শুরু হয়েছে। আজকে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, তার যে সমস্যাগুলো সেই সমাধান করার চেষ্টা করা হচ্ছে, এবং প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি কাজ করছেন এই জাতিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এটা তার রক্তের মধ্যে আছে, এটা তার জিনের মধ্যে আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন শাহাদাত বরণ করেন 1981 সালে, তখন তারপরে আমাদের বন্ধু, আমাদের ছোট ভাইয়ের মতোই তার বইতে তিনি লিখেছেন যে উইলিয়াম বি মাইলাম, তৎকালীন মার্কিন অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তিনি লিখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 1975 সালে শহীদ হতেন বা মারা যেতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, হয়তো বা এটা লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রে পরিণত হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন হাল ধরেছিলেন এই দেশের, আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকার কথা যে তার প্রতিটি টার্মে তিনি অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, তিনি সাক্ষী, তিনি বলতে পারবেন যে প্রতিবার জিডিপি বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, এবং সব শেষে গোল্ডেন ম্যান বলা হয়েছিল ইমার্জিং টাইগার।